যে এরকম মর্মান্তিক দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে। কেয়া চক্রবর্তী যখন মারা গিয়েছিলেন তখন আমরা ঠিক এই একভাবে কষ্ট পেয়েছিলাম। ছিল হচ্ছে যে যেহেতু এই ভোলে বাবা পার করেগা সিরিয়ালে গত 2 মাস ধরে রাহুলের সাথে আমি একই মেকআপ রুম শেয়ার করতাম, একটা ছোট্ট মেকআপ রুমে আমরা দুজন বসতাম। কে রাহুলের জন্যে বলছে আর কে লীনা গাঙ্গুলির ওপর রাগের জন্যে বলছে? দেখো, আমি তো আমার যা পদক্ষেপ নেওয়া সেটা আমরা রোববার দিন ফিরেছি, মানে ওর মৃত্যুদিনই তো আমরা কলকাতা ফিরলাম। আমি এসে মঙ্গলবার দিনই আমার যা স্টেপ নেওয়ার নিয়ে নিয়েছিলাম, ম্যাজিক মোমেন্টসের সাথে আমার যে 10 বছরের কাজের সম্পর্ক সেটা আমি ছিন্ন করে দিয়েছিলাম। এসে ওদের ফোন করে বলেছিলাম যে ওদের চলতি দুটো ধারাবাহিক ভোলে বাবা পার করেগা এবং চিরসখা দুটোর কোনোটাতেই আমি আর অভিনয় করবো না। কিন্তু আমার সেটা সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে লেখা হয়ে ওঠেনি, কারণ আমি তখন এতই শোকে উজ্জীবন ছিলাম আর কি, আমি শ্যাটার্ড ছিলাম এই ঘটনাটায়, যে আলাদা করে আমার মনে হয়নি যে এই বিষয়টা আমাকে ফেসবুকে লিখে মানুষকে জানাতে হবে। কিন্তু 5-7 দিন আমি এমনি ফেসবুকে উঠতেও পারছিলাম না, বারবার রাহুলকে দেখাচ্ছিল তো ওতে। কিন্তু তারপর আমি জানতে পারি যে যারা দর্শক, যারা আমাকে ভালোবাসেন, তাদের একটা সমস্যা হচ্ছে, তাদের মনে হচ্ছে যে আমি নীরব কেন এই পুরো বিষয়টায়, বা আমি ওর শেষ যাত্রায় কেন গেলাম না। তারপর আমার সাথে বুম্বাদার রোববার দিন রাতে কথা হয়। বুম্বাদা বললো যে তুই এত বড় একটা স্টেপ যখন নিয়েছিস, আমার ধারণা তোর এটা সকলকে জানানো উচিত, কারণ দর্শকের প্রতি তোর একটা দায়বদ্ধতা রয়েছে। তো তারপরেই আমি ফেসবুকে পোস্ট করি এবং বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে জানাই যে রাহুলের মৃত্যুর 2 দিনের মধ্যে আমি ওই সংস্থার সাথে সমস্ত রকম চুক্তি সেই অর্থে ছিল না, এই কাজ করার যে আমার গত 10 বছর ওদের সাথে কাজ করছি সেইটা আমি ছিন্ন করি। তার মূল কারণ ছিল হচ্ছে যে যেহেতু এই ভোলে বাবা পার করেগা সিরিয়ালে গত 2 মাস ধরে রাহুলের সাথে আমি একই মেকআপ রুম শেয়ার করতাম, একটা ছোট্ট মেকআপ রুমে আমরা দুজন বসতাম। এই গত 2 মাসে ওর সঙ্গে আমার একটা অত্যন্ত নিবিড় বন্ধুত্ব তৈরি হয়। তার আগে যে আমাদের খুব একটা ঘনিষ্ঠতা ছিল তা নয়, তার আগে ওর সঙ্গে সম্পর্ক বলতে একজন কলিগ হিসেবে ওকে চিনতাম, বা সহজ কথায় আমি গিয়েছিলাম, খুব সুন্দর একটা এপিসোড আমরা করেছিলাম। কিন্তু এই যে ভোলে বাবাতে গত শেষ 2 মাসও জয়েন করলো, তারপরে আমরা এক মেকআপ রুম শেয়ার করতে শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম ও আমাকে মানুষ হিসেবে বা অভিনেতা হিসেবে অত্যন্ত ভালোবাসে, শ্রদ্ধা করে। এবং যেহেতু আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো খুব এক ছিল, আমরা দুজনেই সিনেমা, থিয়েটার, গান, সাহিত্য এগুলো নিয়ে কথা বলতে ভালোবাসতাম। আমরা দুজনেই খুব দাদাগিরি খেলতাম, যে দাদাগিরি খেলা হয়, ও 10 বার জিতেছে, আমি 5 বার জিতেছি, একটা কম্পিটিটিভ মনোভাব ছিল আমাদের মধ্যে। এইগুলো নিয়ে আমাদের মধ্যে এত সুন্দর সময় কাটতো যে শুটিংয়ের ফাঁকে অভিনেতারা বেশিরভাগ সময় হয়তো ফোন দেখে কিংবা গান শোনে, আমরা কোনো চিন্তা করতাম না। শুটিংয়ের ফাঁকে যেটুকু সময় ছিল সেটুকু সময় আমরা দুজন আড্ডা মেরে গল্প করে কুইজ খেলে সময় কাটাতাম। ও আমাকে প্রচুর উপহার দিয়েছে গত 2 মাসে, বিভিন্ন রকম বই। ও এই তোমার এই টালিগঞ্জের কাছে একটা আনন্দ পাবলিশার আছে, ওখানে মাঝে মাঝে গিয়ে গাদা গাদা বই কিনতো, আর আমাকে ছবি তুলে পাঠাতো যে এই বইটা তোমার আছে, বইটা আছে। আমি যেগুলো যেগুলো নেই বলতাম, ও এসে আমাকে দিত আর সামনে খুব সুন্দর করে লিখে দিত। এমনকি আমরা আউটডোরে বেরোনোর ঠিক আগের দিনও আমাকে একটা বই দেয় বিভূতিভূষণ সম্পর্কে, সেটা আমার আজও খোলা হয়নি, পড়াই হয়নি। তো এইভাবে ওর সঙ্গে একটা এত সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল যে আমার তালসারি থেকে ফিরে এসে মনে হলো যে আমি ওই স্টুডিওতে আর শুটিং করতে পারবো না, কারণ ওখানে চারপাশে ওর এত স্মৃতি ছড়িয়ে আছে। ওখানকার করিডোরে, রাস্তায় ঘাটে, বিভিন্ন ফ্লোরে এত স্মৃতি ছড়িয়ে আছে, আমার পক্ষে ওখানে আর কাজ করা সম্ভব না। এটা প্রাথমিকভাবে মনে হয়েছিল বলেই আমি বলেছিলাম যে আমি আর কাজ করব না। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, যতক্ষণ একটা সুষ্ঠু সমাধান হচ্ছে, ঠিকঠাক আমরা জানতে পারছি কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, এর জন্য কে বা কারা দায়ী, ততদিন আমি আপাতত ধারাবাহিকই করার ইচ্ছে নেই আমার। আর আজকে যে কারণে আমাদের এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, আজকে এসওপিটা সাইন হোক, বা এর মধ্যে এসওপিটা সাইন হোক। আমরা জানতে চাই যে আমাদের অভিনেতা, অভিনেত্রী এবং কলাকুশলীদের জন্য কী কী নিরাপত্তা ব্যবস্থা একদম ম্যান্ডেটরি। এক্স্যাক্টলি ঘটনাটার সময় আমি স্পটে ছিলাম না, ঘটনাটা সম্ভবত বিকেলের দিকে ঘটে। আমাদের সিনিয়রদের প্যাক আপ হয়ে গিয়েছিল দুপুরবেলা 3টের সময়। আমরা হোটেলে এসে রেডি হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম দুটো গাড়ি। আমরা যখন কোলাঘাটের কাছাকাছি বা কোলাঘাট ক্রস করছি, এমন সময় আমরা খবরটা পাই যে ওর এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। ফলে এক্স্যাক্টলি ওই সময় ওই স্পটে কী হয়েছিল সেটা আমাদের কারোর পক্ষে, অন্তত আমার পক্ষে তো জানা সম্ভব। এখন ইনফ্যাক্ট আমি এখনও রেজিস্টার করতে পারিনি। হয়তো আমি সকলের সামনে এসে এতগুলো কথা বলতামও না যদি বুম্বাদা আমাকে না বলতেন, নির্দেশ না দিতেন। আমি জানি না কবে আমি মানসিকভাবে ঠিক হতে পারবো, কাজে ফিরতে পারবো, কিছুই জানি না। তবে ম্যাজিক মোমেন্টসের সাথে আমি আর এই জীবনে কোনোদিন কাজ করবো না, এটা আমি বলে দিতে পারি। আমরা তো বারংবার বয়ানের অসঙ্গতি, যেটা বারংবার আমাদের সামনে আমি বলছি, ঘটনা এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনার পরে যারা যারা বক্তব্য রেখেছেন কোম্পানির পক্ষে, তাদের প্রত্যেকের বক্তব্য, আমি আলাদা করে কারোর নাম বলবো না, এদের প্রত্যেকের বক্তব্য রাখার সময় আরও সচেতন হওয়া উচিত ছিল, আরও সহমর্মী হওয়া উচিত ছিল। আর একটুখানি আমি এক্সপেক্ট করেছিলাম যে এরা একটুখানি সহানুভূতি দিয়ে কথা বলবে।
এদের এই কথার মধ্যে আমি কোনো সহানুভূতি খুঁজে পাইনি। যে আসলে যে ঘটনাটা ঘটলো এটা শুধু অপ্রত্যাশিতই নয়, খুব অবাঞ্ছিত ঘটনা। এরকম ঘটনা ঘটা উচিত ছিল না, যাতে না ঘটে ভবিষ্যতে সেই ব্যবস্থাটা করা উচিত। এবং এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমি তার বাইরে গিয়ে কিছু বলতে পারবো না, বলতে চাইও না। তবে এ কথাও ঠিক যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শিল্পীরা প্রত্যেকে এবং প্রতিটি টেকনিশিয়ান, ইভেন দ্য স্পট বয়, তারও জীবনের মূল্য আছে। তারা প্রত্যেকে মানুষ, তাদের প্রত্যেকের সুরক্ষার বন্দোবস্ত করতে হবে। বিনোদন কেন? কারণ সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্যে। কিন্তু সাধারণ মানুষের মনোরঞ্জন করতে গিয়ে কারোর যদি প্রাণ চলে যায়, যে প্রাণটা কেউ কোনোদিন আর ফিরিয়ে দিতে পারবে না। আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত স্নেহের পাত্র একজন চলে গেছে। এখানে তো সেইভাবে বলবার কিছু নেই, শুধু বলতে হয় যে ভবিষ্যতে যেন এই রকমভাবে আর কোনো প্রাণহানি না হয়, এইটা দেখতেই হবে, এইটা ব্যবস্থা করতেই হবে। এবং তার জন্য যে যে মেজার্স নেওয়া দরকার, হয়তো সেখানে টাকা পয়সার ব্যাপার অনেক ইনভলভড হবে, সেই টাকা পয়সাগুলো খরচ করতে হবে। এইভাবে মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা করা যাবে না। এইটুকুই আমাদের আর্টিস্ট ফোরামের বক্তব্য এবং আমারও এটাই আমি সমর্থন করি। এরপরেতে কি সিদ্ধান্ত হবে, কি কি স্টেপস নেওয়া হবে, সেই ডিটেলসগুলো আপনারা পরে পেয়ে যাবেন, আমি জানি না, আর আমার সেটা বলার কথাও নয়। শুধু আমি এইটুকু বলতে পারি যে এরকম মর্মান্তিক দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে। কেয়া চক্রবর্তী যখন মারা গিয়েছিলেন তখন আমরা ঠিক এই একভাবে কষ্ট পেয়েছিলাম, কিন্তু কেয়া চক্রবর্তীর সময়তে মিডিয়া তো সক্রিয় ছিল না, সেই জন্য সেটা নিয়ে কোনো বড় কিছু করা হয়নি, করা যায়নি। কিন্তু আজ আমি আপনাদের সকলের কাছে আবেদন করছি, আপনাদের হাতে মিডিয়া আছে, আপনারা পারেন দরকার মতন চাপ সৃষ্টি করতে, যাতে দরকারের মতন যেটুকুনি টাকা খরচ করতে হবে সেটা করা হয়, যেন প্রিকশনসগুলো নেওয়া হয়, যেন এইভাবে অকালে প্রাণ আর চলে না যায়। খাতায় কলমের নিয়মাবলী বা কোথায় লেখা ছিল? বলছে প্রডিউসাররা যে আমাদের কাছে তো নিয়মবিধি আগেও ছিল, কিন্তু আমি কোনোদিন খাতায় কলমে কোনো নিয়ম এইসব কিছু দেখিনি। আর এইটা না, মানে কি হইলে কি হইতে পারতো, একটা প্রাণ চলে যাবার পরে মানুষের বিবেক, বুদ্ধি, চেতনা সব কিছু জাগ্রত হয়, কিন্তু তার মাঝে, সব কিছুর মাঝে একটা দুষ্প্রাপ্য প্রাণ, একটা প্রাণ চলে যায়। এবং সেই প্রাণটা চলে যাওয়ার পর তাকে ঘিরে যেই রাজনীতিটা করা হয়, রাজনীতিটা তো শুধু রাজনীতির মাঠে রাজনীতি হচ্ছে না, রাজনীতি এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, সেখানে হচ্ছে, মিছিলে হচ্ছে, মিটিংয়ে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তো আমি মিছিলেও যাইনি, গত মিটিংটাতেও যাইনি। আমি আজকে এসছি একটু বুঝতে, কারণ আমি বহুদিন বাদে টেকনিশিয়ানসে পা রাখলাম। আমাকে একটু আলাদা করে রাখা হয়। তো আমাদের এই যে টনকটা নড়ে, মানে আজকে রাহুলের ঘটনাটা ঘটলো, এর আগে আমরা দেখেছি অনেক অভিনেতা অভিনেত্রী, শুধু এই ইন্ডাস্ট্রি কেন, অন্য মানে তামিল ইন্ডাস্ট্রি বলো, হিন্দি ইন্ডাস্ট্রি বলো, সব জায়গাতেই সুইসাইড করে। সুতরাং যেইটা আমরা আটকাতে পারবো, দেখো অ্যাক্সিডেন্ট না, অ্যাক্সিডেন্ট বলেই অ্যাক্সিডেন্ট। এবার আমি ঘটনাস্থলে আমি ছিলাম না, সবার অনেক রকমের কথাবার্তা শুনেছি, কোনটা সত্যি, কোনটা ঠিক, কোনটা কেউ নিজেকে আড়াল করার জন্যে বলছে, কি অন্যকে দায়ী করার জন্যে বলছে, কি পার্সোনাল ভেন্ডেটার জন্যে বলছে, কে রাহুলের জন্যে বলছে, আর কে লীনা গাঙ্গুলির ওপর রাগের জন্যে বলছে, কে অন্য একজন মোলেস্টার, সে লীনা গাঙ্গুলিরই আত্মীয়র শুনেছি, তার এতে বলছে। এরা প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল এজেন্ডা আছে, আর কারা ভালো সাজছে ক্যামেরার সামনে, আমরাই সব দেখছি, আমাদের জন্যই সব কিছু ঠিকঠাক হচ্ছে, কারা কিসের জন্যে করছে, কারা ভালো সাজার, মানে কে যে মুখোশ পরে রয়েছে আর কে যে তার সত্যিকারের মুখটা দেখাচ্ছে, এটা খুব মুশকিল। আমি একটা ফেসবুক পোস্টও করেছি যে রিল আর রিয়েলের মাঝে গ্যাপটা যখন খুব ব্লার হয়ে যায় না, ডিস্টিংশনটা যখন খুব ব্লার হয়ে যায়, তখন বোঝা যায় না যে নো মেকআপ লুকে আমি এলাম, আমি তো লিপস্টিক পরে এসেছি। প্রশ্ন হতেই পারে, আপনার শৌক হচ্ছে না, আপনি লিপস্টিক পরে এসেছেন,
মানুষ বলতেই পারে। সুতরাং আমি আজকে জানি যে ক্যামেরার সামনে থাকবো, আমি একজন অভিনেতা, আমি নিজেকে প্রেজেন্টেবল দেখাবো, সেই জন্য আমি এইভাবে এসেছি। এবার কে যে ক্যামেরার সামনে ওই দুঃখী দুঃখী মুখ, আমি জানি না, পুরোটা আমার কাছে ভীষণ একটা নাটক লাগছে, সাজানো লাগছে। কোনো সুবিধা হবে আমি জানি না। দেখো, আমি তো বহু দীর্ঘদিন ধরে কর্মবিরতিতেই রয়েছি, বিরতিতে রাখা হয়েছে আমাকে। সুতরাং কর্মবিরতিতে কি সুবিধা হবে, আমার কনসার্ন হচ্ছে যারা দিন আনে দিন খায়, আমরা সবাই তাই, পার ডে বা এই, কিন্তু যারা একদম ধরো লাইট বয়েজ, স্পট বয়েজ, যাদের কাছে এই দিনের 800 টাকা, 600 টাকা, 1000 টাকাটা, 1500 টাকাটা ম্যাটার করে, আর্টিস্টরা বেশ তার থেকে তো অনেক বেশি টাকা পায়। আর্টিস্টরা সেইটাকে একটা এই বিরতিটা ঘরে বসে আরামে কাটাতে পারে। তো যারা টেকনিশিয়ান, যারা ওই টাকাটায় তাদের সংসারটা চলে, তাদের পক্ষে কিন্তু মুশকিল। তো একটা মিছিল, একটা মোমবাতি মিছিল, একটা স্ট্রাইক, আমি জানি না, বিশ্বাস করো এই ঘটনার সম্মুখীন আগে এরকমভাবে হয়নি, কিন্তু এটা যখন হয়েছে তখন এটা ওই পজ বাটনটা দিয়ে আবার যদি সত্যিকারের রিস্টার্ট করা যায়,